আজকে আরও একটা ক্যান্ডিডেটের আমরা ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরেছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে ক্যান্ডিডেট 5, ঠিক আছে। তো এর যে প্রশ্নগুলো ধরেছিল আমরা তার কাছ থেকে কোশ্চেন কিন্তু কালেক্ট করেছি, সবটাই কিন্তু কালেক্টেড কোশ্চেন, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই কালেক্ট করা কোশ্চেন। যারা আমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্ট ছিল 11-12 ইন্টারভিউতে দিয়েছে, এরা আমাদের কাছে রিটেনের জন্য প্রিপারেশান নিয়েছিল এবং সঙ্গে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য, তোমরা সকলে জানো আমাদের যে ইন্টারভিউ গাইড ইবুকটা আছে এটা তাদের তোমরা সবাই যারা নিয়েছো এটা মানে তাদেরকে প্রোভাইড করা হয়েছিল। তো মোটামুটি তাদের ইন্টারভিউ আমরা কিন্তু তাদের থেকে কোশ্চেন কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমরা ক্যান্ডিডেট নাম্বার 5-এর আগে আমরা 4টে ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউতে যে প্রশ্ন ধরেছিল সেগুলো আলোচনা করেছি আমরা কালেক্ট করে। আজকে আমরা ক্যান্ডিডেট 5-এর আলোচনা করব এবং এ একজন ইন সার্ভিস, ঠিক আছে, ইন সার্ভিস ক্যান্ডিডেট। এবং আমরা আজকে দেখব সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে একে নেওয়া হয়েছে, মানে এ কিন্তু সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়েছিল ইন্টারভিউটা। এর আগে আমরা ওয়েস্টার্ন রিজিয়ন, ঠিক আছে, তারপর ইস্টার্ন রিজিয়নগুলো কিন্তু করেছি, আজকে আমরা সাউথ ইস্টার্ন রিজিয়নটা করছি। ক্লিয়ার? তো এনার থেকে আমরা যে প্রশ্নগুলো কালেক্ট করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের 9-10-এর ইন্টারভিউতে অনেকটাই কিন্তু হেল্প হবে, তোমরা বুঝতে পারবে প্রশ্ন কেমন ধরনের হয়, কোন জায়গা থেকে প্রশ্ন ধরছে, কীভাবে প্রশ্ন ধরছে, ঠিক আছে, ডেমনস্ট্রেশন কেমন হচ্ছে, সবটাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তো চলো শুরু করে আমরা ক্যান্ডিডেট নাম্বার 5-এর ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এরপরে কিন্তু আমরা আরও কিন্তু আমাদের স্টুডেন্ট থেকে কোশ্চেন কালেক্ট করছি এবং সেগুলোও তোমাদের পরপর শেয়ার করবো। ক্লিয়ার? তো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তোমার কিন্তু 9-10-এর ইন্টারভিউর জন্য এগুলো হেল্পফুল হবে, তোমরা অনেকটাই বুঝতে পারবে, ঠিক আছে। এরপর তারপরে যখন 9-10-এরও ইন্টারভিউ শুরু হবে, আমরা কিন্তু আমাদের ক্যান্ডিডেটের কাছ থেকে প্রচুর ক্যান্ডিডেট আমাদের আছে 9-10-এর, ওকে, প্রচুর স্টুডেন্ট আছে আমাদের কাছে প্রিপারেশন নিয়েছিল, তারা ইন্টারভিউতে সব ডাক পেয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু আমরা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। ক্লিয়ার? চলো আমরা ফার্স্ট দেখে নেবো এর যে প্রশ্নগুলো ধরেছিল, ফার্স্ট কোশ্চেনটা কেমন ছিল দেখো। তো একটুখানি বলে দিই, এটা যে চারজন এনার বোর্ডে চারজন ছিল, ঠিক আছে, একজন ম্যাডাম ছিলেন প্লাস 3জন স্যার ছিলেন, চারজন ছিল এখানে। আর এটা হচ্ছে 11-12-এর ইন্টারভিউ, তোমরা জানো এর কিন্তু ইন্টারভিউটা ও আমার সঙ্গে যতটা বলেছে, যেমনটা শেয়ার করেছে, 8 থেকে 9 মিনিট তার ইন্টারভিউটা হয়েছে, সাউথ ইস্টার্ন রিজিয়ন, যেমনটা আগে বলে নিলাম। এবং এরাও কিন্তু ল্যাঙ্গুয়েজ পুরোটাই ইংলিশে, ইন্টারভিউ কিন্তু ইংলিশেই হচ্ছে। ক্লিয়ার? এগুলো সকলে জানো। তো আমরা ক্যান্ডিডেট 5-এর ফার্স্ট কোশ্চেন দেখে নেবো এবং এটা কিন্তু ইন সার্ভিস, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ফ্রেশ যারা ইডাব্লিউএস ডাক পেয়েছিল তাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। দেখো এর ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম। এর ফার্স্ট কোশ্চেন ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ ফোকাসিং অন ইউর অ্যাকাডেমিক জার্নি। নিজেকে ইন্ট্রোডিউস করতে বলেছে এবং ফোকাস করতে বলেছে সেই মানে পোর্শনটাতে তার অ্যাকাডেমিক জার্নির প্রতি তাকে বেশি ফোকাস করতে বলেছে। অ্যান্ড সঙ্গে আরও একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, এরকম প্রশ্ন আমরা ফার্স্ট ভিডিওতেও কিন্তু দেখেছিলাম, একজনকে এই ধরনের প্রশ্ন করেছে, ইন্ট্রোডিউস ইউরসেলফ, এর সঙ্গে তাকে এই ধরনের প্রশ্ন কিন্তু বলেছিল যে হোয়াই ইউ চুজ টিচিং অ্যাজ আ প্রফেশন, তুমি টিচিংটাকে কেন প্রফেশন হিসেবে চুজ করেছো। তো একে কিন্তু এই প্রশ্নের সঙ্গে ইন্ট্রোডিউস ইউরসেলফ ফোকাসিং অন ইউর একাডেমিক জার্নি সঙ্গে কিন্তু এই প্রশ্নটাও ছুড়ে দিয়েছিল প্রথমেই, ঠিক আছে। আমরা কিন্তু ফার্স্ট ভিডিওতেও দেখেছিলাম এরকম একটা প্রশ্ন করেছিল ইন্ট্রোডিউস ইউরসেলফের সঙ্গে কিন্তু এই যে মানে বেসিক যে প্রশ্ন, তুমি টিচার কেন হতে চাও বা টিচিং প্রফেশনটা কেন ভালো লাগে, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু সকলের জন্য করে যেতে হবে। আর এই প্রশ্নটা আমরা দুজনকে অলরেডি কিন্তু পেয়ে গেছি, দেখেছো? ক্লিয়ার? তো এটা কিন্তু সবাই করে যাবে এবং আমাদের কিন্তু আমাদের ইন্টারভিউ গাইড ইবুকে দেখবে প্রথম পেজেই খুব সম্ভবত এই প্রশ্নটা আছে, প্রথম বা সেকেন্ড পেজের দিকে এই প্রশ্নটা আছে যে তুমি কেন টিচার হতে চাও বা এই ধরনের কিছু একটা ছিল, হোয়াই ইউ চুজ টিচিং অ্যাজ এ প্রফেশন। ক্লিয়ার? তো এটা করে গেছিলো, ঠিকঠাক আনসার করে দিয়েছে, নো প্রবলেম, কোনো প্রবলেম হয়নি, কারণ এর জন্য প্রিপেয়ার ছিল। নেক্সট হচ্ছে, আশা করি তোমরা সকলেও প্রিপেয়ার আছো এই ধরনের প্রশ্নের জন্য। নেক্সট তাকে কোশ্চেন করেছিল, এটা একজন কোশ্চেন করছে এখান থেকে, ঠিক আছে। নেক্সট তাকে কোশ্চেন করেছিল হোয়াট হ্যাভ ইউ চুজেন ফর দ্য ডেমনস্ট্রেশন, টেক্সট অর গ্রামার। বলছে তুমি ডেমনস্ট্রেশনের জন্য বা ডেমোর জন্যে আজকে কি চুজ করেছো, টেক্সট, কোনো টেক্সট পড়াবে, মানে পোয়েট্রি বলো বা প্রোজ বলো, কোনো টেক্সট পড়াবে নাকি গ্রামার পড়াবে। তো সে বলেছিল মানে সে তৈরি করে গিয়েছিল গ্রামার, সে বলেছিল যে আমি গ্রামার পড়াবো। তো যখনই সে গ্রামারটা জিজ্ঞাসা করেছে, মানে গ্রামার বলেছে, তারপরেই কিন্তু তাকে গ্রামার থেকে, দেখো ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু ডিরেক্ট বলেনি, ডেমনস্ট্রেশনটা শেষেই হয়েছে, কিন্তু তাকে গ্রামার থেকে প্রশ্ন করেছে। কেমন বলছে, ইফ আ স্টুডেন্ট আস্ক ইউ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল, এই প্রেজেন্ট পার্টিসিপেল, জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করে, হাউ উড ইউ এক্সপ্লেইন ইট সিম্পলি, তুমি কীভাবে এটা তাদের কাছে
সিম্পলি এক্সপ্লেন করবে। তোমাকে যদি একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে তফাৎটা কী বা ডিফারেন্সটা কী, তুমি কীভাবে সেটা এক্সপ্লেন করবে, এটা কিন্তু তার প্রশ্ন ছিল গ্রামার থেকে, যখন সে বলেছে যে আমি গ্রামারটা আজকে ডেমনস্ট্রেশনের জন্য চুজ করেছি। ঠিক আছে, তো এটা একদম বেসিক কোশ্চেন। আমি বলবো তোমরা কিন্তু অলরেডি যারা এক্সাম দিয়েছো এসবগুলো অলরেডি করে গেছো এবং সকলেই জানো যারা তোমরা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছো। ঠিক আছে, আমরা জানি কি জিরান্ড হচ্ছে কি অ্যাকচুয়ালি, জিরান্ড হচ্ছে আমরা জানি একটা ভার্ব থেকে তৈরি হয় যেটা নাউন হিসেবে কাজ করে এবং সবসময় সেটা আইএনজি দিয়ে শেষ হয়, তাই তো, সেটা আইএনজি দিয়ে শেষ হয়, এটাই হচ্ছে জিরান্ড। কিন্তু এটা কাজ করে কিসের মতো, এটা কাজ করে সবসময় নাউনের মতো। ঠিক আছে, আর আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপেল সেটাও কিন্তু আইএনজি দিয়েই শেষ হয়, সেটাও কিন্তু আইএনজি দিয়েই শেষ হয় এবং সেটাও একটা ভার্ব থেকে তৈরি হয়, বাট সেটা কাজ করে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। এটা আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নেই, সহজ জিনিস তো এখানে তোমাকে সেটাই বলতে হবে। ঠিক আছে, এবং সে বলেছে এবং এর সঙ্গে কিন্তু তোমাকে এক্সাম্পল অ্যাড করলে আরও ভালো হয়, যেহেতু জিরান্ড এবং পার্টিসিপেল দুটোই আইএনজি ফর্ম এবং একটা নাউন হিসেবে কাজ করছে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেমন আমি যদি বলি এখানে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে দেখো এই যে সুইমিং, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে এই সুইমিং, সুইম থেকে আমরা সুইম হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি করে দেখো এটাকে নাউন করে দিয়েছে, কারণ ইজ হচ্ছে আমাদের মেন ভার্ব, মেন ভার্বের আগে আমাদের সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হয়, এটা হচ্ছে নাউন, তো আইএনজি ফর্মে আছে নাউন, তো এটা হচ্ছে জিরান্ট। আবার আমি যদি বলি মুভিং ট্রেন, মুভিং ট্রেন, দেখো হ্যাঁ, আই স আই স আ মুভিং ট্রেন, আমি একটা মুভিং ট্রেন দেখেছিলাম, ছুটন্ত ট্রেন দেখেছিলাম। তো এখানে দেখো মুভিং, এটাও মুভ মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি করে তৈরি হয়েছে এটাও। তো এখানে দেখো ট্রেনটা কেমন, ট্রেনটা মুভিং, ট্রেনটা নাউন, আর এই মুভিংটা ট্রেনকে কোয়ালিফাই করছে, ট্রেনটা কেমন, ছুটন্ত ট্রেন, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ক্লিয়ার, এটা তো বেসিক জিনিস, আশা করি সকলেই জানো। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর এটা হচ্ছে জিরান্ট, এটাই তাকে ধরেছিল এবং সে আনসার করতে পেরেছিল, অসুবিধা হয়নি, কারণ বেসিক একটা কোশ্চেন ছিল এটা। আশা করি তোমরাও এই ধরনের প্রশ্ন করলে কেউ মানে মানে করতে পারবে না এমনটা যেন না হয়, এসব কিন্তু তোমাকে পারতেই হবে। ক্লিয়ার, ইজি প্রশ্ন ছিল। নেক্সট তার প্রশ্ন ছিল, আমরা দেখে নেব, এক্সপ্লেন উইথ এক্সাম্পলস দ্য ডিফারেন্স বিটুইন ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ক্লজ। দেখো তাকে কিন্তু সেই গ্রামার থেকে আবার প্রশ্ন ধরছে। ঠিক আছে, কি বলছে, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ক্লজের মানে ডিফারেন্স তাকে জিজ্ঞাসা করেছো। এখানে বলে রাখি, তুমি এটা যদি ক্লজ ভেবে এটাকে ঘাবড়ে যাও, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি ধরে নাও যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ডিফারেন্স তাকে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, বেসিক জিনিস, এটাও আমি বলবো বেসিক প্রশ্ন, কারণ তোমাকে ক্লজ বলেছে বলে, এখানে ক্লজ বলেছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আমরা জানি ক্লজ তৈরি হয় কি, সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন হচ্ছে ক্লজ। ঠিক আছে, এটা দিয়েই ক্লজ তৈরি হয়। তো এখানে তুমি ক্লজ না ধরে এখানে ফাইনাইট ভার্ব ধরে নাও, একদম ইজি হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, আশা করি প্রবলেম হওয়ার কোনো জায়গা নেই যদি তোমাদের এই প্রশ্নটা ধরে। ওকে, তো কিছুই না, ফাইনাইট ক্লজ হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি ফাইনাইট ক্লজ কন্টেন্টস আ ফাইনাইট ভার্ব, এটাই, এবং নন ফাইনাইট ক্লজ আমরা যদি যদি আমাদের ক্লজ হিসেবেই ধরে, আমরা এরকম বলতেই পারি নন ফাইনাইট ক্লজ কন্টেন্টস আর নন ফাইনাইট ভার্ব, যেমন ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, পার্টিসিপেল হতে পারে, এবং এরা কখনো টেন্স টেন্স এসব কিছু ফলো করে না। ওকে, কিন্তু ফাইনাইট ভার্ব একটা টেন্স ফলো করে, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, এগুলো সকলের জানা আছে, আশা করছি অসুবিধা তোমাদেরও হবে না। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, এখানে একজন প্রশ্ন শেষ করেছে, এখান থেকে কিন্তু আরেকজন প্রশ্ন ধরছে। ওকে, এখান থেকে আরেকজন প্রশ্ন ধরছে, ও না, আমার একটু ভুল হচ্ছে, এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ফোকাসিং অন ইউর একাডেমিক জার্নি, এখানে এই প্রশ্নটা একজন করেছিল আর এখান থেকে আরেকজন প্রশ্ন শুরু করেছিল, যে মানে সে ডেমনস্ট্রেশনের জন্য কী করেছিল, তারপর তাকে গ্রামার থেকে দুটো প্রশ্ন ধরে এবং এখানে শেষ করে, এবং এখান থেকে আরেকজন শুরু করছে, এবং এখানে কিন্তু এই যে হোয়াট ইজ রোমান্টিসিজম, দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ঢুকে গিয়েছে, ইনি কিন্তু সাবজেক্ট এক্সপার্ট ছিলেন। ঠিক আছে, সাবজেক্ট এক্সপার্ট ছিলেন, তোমাদের PERT সাবজেক্ট এক্সপার্ট, তোমাদের প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু এক দুজন করে সাবজেক্ট এক্সপার্ট থাকবেই থাকবে। ক্লিয়ার, তো তাদের প্রশ্ন ধরলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। বুঝতে পেরেছো?
তো এটা তাকে প্রশ্ন ধরেছিল ডিরেক্ট একদম রোম্যান্টিক পিরিয়ড থেকে প্রশ্ন, যে হোয়াট ইজ রোম্যান্টিসিজম, কি রোম্যান্টিসিজমটা কি? কিছুই না। রোম্যান্টিসিজম কি আমরা জানি, এটা আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অলরেডি পড়েছি, এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখবে রোম্যান্টিক পিরিয়ডের উপরে আলাদা একটা ভিডিও করে দেওয়া আছে, সেখানে কিন্তু হোয়াট ইজ রোম্যান্টিসিজম ডিরেক্ট কোশ্চেন আমি তোমাদের করিয়ে রেখেছি অলরেডি, আমি ইউটিউবে করিয়ে রেখেছি। রোম্যান্টিক পিরিয়ডের ভিডিওটা দেখো, সেখানে দেখবে এই প্রশ্ন তুমি পেয়ে যাবে। সঙ্গে আমাদের এসএলএসটি ইন্টারভিউ গাইড ইবুকেও কিন্তু রোম্যান্টিক পিরিয়ডের মধ্যে এটা দেওয়া আছে। রোম্যান্টিক এটা এই ডিরেক্ট কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো রোম্যান্টিসিজম অ্যাকচুয়ালি আমরা জানি এটা একটা কি লিটারারি মুভমেন্ট ছিল, যেটা মূলত এইটিন সেঞ্চুরির দিকে শুরু হয়েছিল, ঠিক আছে। এবং যেটা অ্যাকচুয়ালি কিসের উপরে এমফাসাইজ করেছিল, যেটা ইমোশন, ইমাজিনেশন, নেচার, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এই জিনিসগুলির উপরে বেশি এমফাসাইজ করেছিল, সেটাই। এইভাবে তুমি একটু গুছিয়ে বলতে হবে। অ্যাকচুয়ালি রোম্যান্টিসিজমে এটা একটা লিটারারি মুভমেন্ট ছিল, যেটা এইটিন সেঞ্চুরির দিকে শুরু হয়েছিল মোটামুটি। এবং এটা কোন কোন জিনিসের উপর ফোকাস করেছিল, এই পিরিয়ডের দু একজন লেখকের নাম এই বললেই হয়ে যাবে, তাদের লেখার বৈশিষ্ট্য কী এই রকমভাবে বললেই হয়ে যাবে। ওকে। যেমন এখানে বিশেষ করে যেমনটা আমি বললাম, এমফাসাইজ করেছিল ইমোশনের উপরে। ওকে। তারপর নেচারের উপরে খুব এখানে এমফাসাইজ করা হয়েছিল, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, ইন্ডিভিজুয়ালিজম, সুপার ন্যাচারালিজম, এইগুলো। ওকে। তো এটা ডিরেক্ট প্রশ্ন ছিল। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, হাউ ডাজ রোম্যান্টিসিজম ডিফার ফ্রম ক্লাসিসিজম। এটা একটা ভালো প্রশ্ন ছিল, আমি বলবো। তো রোম্যান্টিসিজম, হাউ ডাজ রোম্যান্টিসিজম ডিফার ফ্রম ক্লাসিসিজম, মানে অ্যাকচুয়ালি দুটোর এই যে রোম্যান্টিসিজম ক্লাসিসিজমের দুটোর ডিফারেন্সটা অ্যাকচুয়ালি এখানে ধরেছিল। তো সে এটা এই আনসারটা খুব একটা ভালো করতে পারেনি, কোনো রকম কাজ চলার মতো করে দিয়েছে আমাকে, যেটা বললো মানে ডিরেক্ট আনসারটা সে করে যায়নি, বা সে এটা খুব একটা ভালো বলতে পারেনি, মোটামুটি কাজ চালানোর মতো সে উতরে গেছে আর কি, যেটাকে আমরা বলি। ক্লিয়ার? তো রোম্যান্টিসিজম অ্যাকচুয়ালি কী বলো তো এখানে, রোম্যান্টিসিজম অ্যাকচুয়ালি এমার্জ হয়েছিল অ্যাজ এ রিয়াকশন এগেনস্ট দ্য রিজিড ডিসিপ্লিন অফ ক্লাসিসিজমের এগেনস্টেই কিন্তু রোম্যান্টিসিজমের তৈরি হয়েছিল। এবং এখানে যদি মেন কিছু ডিফারেন্সের কথা বলা হয়, এইভাবে বলা যেতে পারে যে এখানে সাধারণত রোম্যান্টিক পিরিয়ডে কি হয়েছিল, এখানে হচ্ছে নেচারটাকে খুব গ্লোরিফাই করা হয়েছিল, নেচারটাকে। কিন্তু ক্লাসিসিজমে সেই জিনিসটা নেই। ক্লাসিসিজমে কোন জিনিসের, র্যাশনালিজম, আইডিয়ালিজম, ওকে, অর্ডার, এই জিনিসগুলির উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। এরকমভাবে কিছু বলে দিলেই, ডিফারেন্স বলে দিলেই হয়ে যাবে। যেমন এখানে এই যে আমরা দেখব যে রোমান্টিক পিরিয়ডে কি মানে সুপার ন্যাচারালিজমকে মানে ওয়েলকাম করা হয়েছিল, যেখানে ক্লাসিসিজমে কিন্তু সেটাকে টোটালি অ্যাভয়েড করা হয়। এই ধরনের কিছু ডিফারেন্স কিন্তু বললে হয়ে যেত, এবং সে কোনো রকম আমাকে বলেছে যে এটা বলেছে, বাট তার মতে এটা খুব একটা ভালো সে বলতে পারেনি। ক্লিয়ার? আচ্ছা। তো এবার আমরা যাব নেক্সট কোশ্চেন বলছে, সহজ একটা প্রশ্ন ছিল, এক্সপ্লেন শেলিস পয়েন্ট অফ ভিউ অন নেচার। দেখো একে কিন্তু রোমান্টিক পিরিয়ড থেকে মোটামুটি প্রশ্ন ধরছে। তো শেলির পয়েন্ট অফ ভিউ নেচারের প্রতি কেমন ছিল, সেটাই তাকে প্রশ্ন ধরেছে। এবং এই প্রশ্নটা তোমাদেরও ধরলে আশা করি বলতে পারবে, তোমরা অলরেডি পড়েছো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। সেটাই মনে রাখলে তুমি বলতে পারবে যে শেলি নেচারটাকে কীভাবে দেখেছে। অ্যাকচুয়ালি শেলি সিজ নেচার নট জাস্ট অ্যাজ আ ফিজিক্যাল সিনারি, বাট অ্যাজ আ ডাইনামিক, পাওয়ারফুল অ্যান্ড স্পিরিচুয়াল ফোর্স দ্যাট ইজ ডিপলি কানেক্টেড উইথ হিউম্যান লাইফ। তাই না? আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে সেটা দেখেছি। তো এইভাবে কিন্তু তুমি বললে তোমার আনসারটা হয়ে যাবে। এখানে শেলি নেচারকে আমাদের সামনে তুলে ধরেছে লিভিং পাওয়ার হিসাবে, রেভলিউশনের ফোর্স হিসাবে দেখিয়েছে আমাদেরকে, ঠিক আছে। নেচার অ্যান্ড হিউম্যানের মানে নেচার এবং হিউম্যান মাইন্ডের মধ্যে যে কানেকশন, সেটা সে দেখিয়েছে। তো নেচার সম্পর্কে শেলির এই ধারণাগুলো বা এই পয়েন্টগুলো বললে কিন্তু এটা হয়ে যাবে, অসুবিধা হবে না। এবং এটা কিন্তু ডিরেক্ট একটা কোশ্চেন ছিল, সকলের পারা উচিত এই ধরনের প্রশ্ন ধরলে। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, মেনশন 2 টেকনিক্স অফ জন কিটস ইউজড ইন হিজ পোয়েট্রি। রোম্যান্টিক পিরিয়ডে চলে যাও, পেয়ে যাবে এই আনসারগুলো, সব পেয়ে যাবে। রোম্যান্টিক পিরিয়ডে চলে যাও, রোম্যান্টিসিজম কি, ক্লাসিসিজম এবং রোম্যান্টিসিজমের পার্থক্য এক্সপ্লেন, শেলিস পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। এগুলো সব কিন্তু তোমরা ওই রোম্যান্টিক পিরিয়ডের যে আলাদা করে ভিডিও করা আছে, বা আমাদের এসএলএসটি ইন্টারভিউ গাইড ইবুকে চলে যাও, দেখবে এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। মেনশন 2 টেকনিক্স অফ জন কিটস ইউজড ইন হিজ পোয়েট্রি। বলছে জন কিটসের দুটো টেকনিকের নাম বলো, যেটা সাধারণত সে তার পোয়েট্রিতে ইউজ করে। তো জন কিটসের তুমি মনে করো তোমার টেকনিক মনে নেই, তুমি তার কবিতা পড়েছো, ওড টু আ নাইটিঙ্গেল পড়েছো, অটাম পড়েছো মনে করো,
তার মধ্যে কী পেয়েছো, অটামের কথা ভাবো তুমি, এর মধ্যে কী পেয়েছো। সে আমরা সাধারণত কিডসের কবিতার জন্য দেখি কিডস ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর ইস রিচ সেন্সুয়াস ইমাজারি, ঠিক আছে। যেখানে আমরা সাধারণত সে কোন জিনিসগুলোকে অ্যাপিল করে, যেখানে সে অ্যাপিল করে সাইট, সাউন্ড, টাচ, টেস্ট, স্মেল, এইগুলো আমরা সেই ওট টু দা, এই তুমি অটামে চলে যাও, সেখানে আমরা এগুলো পেয়েছি। তো সেন্সুয়াস ইমাজারি সে খুব ব্যবহার করে, এর জন্য সে ফেমাস। দ্বিতীয়ত আমরা একটা টেকনিক বলতে পারি, সে কিন্তু নেগেটিভ ক্যাপাবিলিটি, খুবই ইম্পর্টেন্ট নেগেটিভ ক্যাপাবিলিটি, এটা তুমি বলতে পারো। এবং এটাও দেখবে নেগেটিভ ক্যাপাবিলিটি সম্পর্কে অলরেডি আমাদের ওই তোমাদের ইউটিউবে আমি করিয়ে দিয়েছি, বা আমাদের ওই গাইড বুকে পেয়ে যাবে। তো নেগেটিভ ক্যাপাবিলিটিও তুমি এখানে মেনশন করতে পারো, বা আরও কোয়ালিটি আছে তুমি চাইলে সেগুলোও বলতে পারো। আমি বলবো এই দুটোই এনাফ। নেগেটিভ ক্যাপাবিলিটি শেলির জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এটা বললে খুবই ভালো হয়। নেগেটিভ ক্যাপাবিলিটি কি? কিছুই না। নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে কোনো আনসার্টেন বা মিস্ট্রি বা ডাউট কোনো জিনিসটাকে অ্যাকসেপ্ট করার একটা প্রক্রিয়া, কোনো রকম উইদাউট ট্রাইং টু ফাইন্ড লজিক্যাল আনসার, কোনো রকম লজিক্যাল আনসার ছাড়াই কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা, সেটাকে আমরা নেগেটিভ ক্যাপাবিলিটি বলে। আমি এগুলো তোমাদের রোমান্টিক পিরিয়ডে অলরেডি করিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারো। ক্লিয়ার? এই প্রশ্নগুলোও কিন্তু তাকে রোমান্টিক পিরিয়ড থেকে ধরেছে পরপর কয়েকটা প্রশ্ন। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল হোয়াট ইজ দ্য, এখানে আরেকজন প্রশ্ন ধরেছে, রোমান্টিক পিরিয়ড থেকে ওই 3-4টে প্রশ্ন পরপর ধরেছে, এখানে আরেকজন প্রশ্ন ধরেছে, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। একে দেখো কতগুলো ডিফারেন্স ধরেছে, দেখো এই যে প্যাথেটিক ফ্যালাসি এবং পার্সোনিফিকেশনের ডিফারেন্স। আগেরটাতে আমরা কি কি দেখলাম, আগেরটাতে আমরা দেখেছি দেখো এই যে রোমান্টিসিজম এবং ক্লাসিসিজম, তারপরে এখানে হচ্ছে নন ফাইনাইট, এখানে দেখলাম জিরেন প্রেজেন্ট পার্টিসিপেল, কতগুলো দেখো ডিফারেন্স কিন্তু ধরেছে। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের গাইড বুকেও কিন্তু সাজিয়েছি। তোমরা যারা কালেক্ট করেছো, আশা করি প্রত্যেকে প্রিপারেশন খুব ভালো হচ্ছে, ভালো করে পড়তে থাকো, মানে প্রিপারেশানটা চালিয়ে যাও। আশা করি তোমরাও দেখবে এক্সামে বলতে পারছো এদের মতো, তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই প্রশ্নটা তাকে ধরেছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাথেটিক ফ্যালাসি অ্যান্ড পার্সোনিফিকেশন, সেই রেটোরিকের কোশ্চেন। তো এই আনসারটাও আশা করি তোমাদেরও কারোর বাদবে না, ইজি একটা প্রশ্ন ছিল। পার্সোনিফিকেশন কী সেটা একটু বললে, একটা এক্সাম্পল দিলে, প্যাথেটিক ফ্যালাসি কী সেটা একটু বললে, এক্সাম্পল দিলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো এখানে প্যাথেটিক ফ্যালাসি অ্যান্ড পার্সোনিফিকেশন দুটো কিন্তু একই রকম প্রায়, সেজন্যই কিন্তু ডিফারেন্সটা ধরেছে। আমরা জানি এই যে প্যাথেটিক ফ্যালাসি, এটা পার্সোনিফিকেশানেরই একটা রূপ, পার্সোনিফিকেশানের মধ্যে থেকেই আমরা প্যাথেটিক ফ্যালাসিটা পাই আর কি। তো এটা যদি আরও ভালোভাবে তুমি ডিফারেন্সটা করতে চাও, তাহলে তোমাকে এইভাবে বললেও সেটা ভালো হবে যে পার্সোনিফিকেশান তুমি বললে, ঠিক আছে। পার্সোনিফিকেশান একটা সংজ্ঞা যদি দিতে পারো খুবই ভালো, তারপরে তুমি এটা মনে রাখবে বা সহজে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। পার্সোনিফিকেশান কী করে? অ্যাকচুয়ালি পার্সোনিফিকেশান মেকিং সামথিং অ্যাক্ট লাইক হিউম্যান, কোনো নন লিভিং থিং যখন লিভিং থিংয়ের মতো আচরণ করে, ঠিক আছে, কোনো অ্যাক্ট করে কেমন লাইক এ হিউম্যান, সেটাকে আমরা পার্সোনিফিকেশান বলি। প্যাথেটিক ফ্যালাসিটা কি? যদিও এটা পার্সোনিফিকেশানের থেকেই একটা ভাগ আমরা বলবো। তো এখানে প্যাথেটিক ফ্যালাসি কী করে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাথেটিক ফ্যালাসিতে নেচার রিফ্লেক্টস হিউম্যান ফিলিংস, ওকে। নেচার রিফ্লেক্ট করে হিউম্যান ফিলিংসটা, বা হিউম্যান ফিলিংস বা হিউম্যান ইমোশনটাকে রিফ্লেক্ট করে, ঠিক আছে। দুটো এক্সাম্পল দিলে আরও ভালো তোমার আনসারটা ভালো শোনাবে। যেমন আমরা যদি এখানে আমি বলি, দেখো সিম্পল একটা টাইম ফ্লাইজ, টাইম বয়ে চলেছে বা টাইম উড়ে যাচ্ছে, এখানে দেখো টাইমটাকে ব্যক্তির সম্মত কোয়ালিফাই করা হচ্ছে, তো এটা কি? পার্সোনিফিকেশান, ঠিক আছে। এরকম অনেক এক্সাম্পল আসে। তারপরে এখানে আমি যদি বলি দ্য স্কাই ওয়াজ উইপিং, দেখো এখানে স্কাইয়ের মধ্যে একটা কি হচ্ছে, নেচার কি করছে এখানে, এখানে দেখো নেচার অ্যাকচুয়ালি মিরর্স ইমোশনাল স্টেটটাকে, বা নেচার রিফ্লেক্ট করছে কি হিউম্যান ফিলিংসটা বা ইমোশনসটাকে রিফ্লেক্ট করছে। তো এটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। ক্লিয়ার? এইভাবে তুমি বললেও তোমার আনসার কিন্তু হয়ে যাবে। তো এটাই তাকে ধরেছিল যে ডিফারেন্স বিটুইন প্যাথেটিক ফ্যালাসি অ্যান্ড পার্সোনিফিকেশান। নেক্সট, এবং এটা রেটরিকের পোর্শনেও এই আনসারটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে তাকে কোশ্চেন ধরেছিল হোয়াট উইল ইউ ডু, এখানে এই প্রশ্নটা একজনই ধরেছিল তাকে, এই প্রশ্নটা তাকে একজনই ধরেছিল, এখান থেকে আর একজন প্রশ্ন ধরছে। বলছে হোয়াট উইল ইউ ডু ইফ এ স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট বাট কনসিস্টেন্টলি
আন্ডার পারফর্মিং ইন এক্সাম। দেখো এটাকে আমরা বলি সাধারণত সিচুয়েশনাল বেস কোশ্চেন আমরা এটাকে বলি, ঠিক আছে, সিচুয়েশনাল বেস কোশ্চেন আমরা এটাকে বলি। দেখো এখানে তোমাকে সিচুয়েশান অনুযায়ী তোমাকে আনসার দিতে হবে। বলছে হোয়াট উইল ইউ ডু ইফ এ স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট। মনে করো তোমাদের ক্লাসে একজন ইন্টেলিজেন্ট বাট সে কনসিস্টেন্টলি আন্ডার পারফর্মিং, মানে ঠিক মতো রেজাল্ট করতে পারছে না, তো তখন তুমি কি করবে। এটার আনসার এক একজনের মতো এক এক রকমভাবে হবে এবং এর আনসার এদিক ওদিক হলেও কোনো যায় আসে না, তারা বুঝে নেবে, ঠিক আছে। তো এটার আনসারটা তোমাকে কিন্তু গুছিয়ে বলতে হবে, ঠিক আছে। এবং এইগুলোকে বলা হয় সিচুয়েশনাল বেস কোশ্চেন। আমাদের গাইড বুক তোমরা যারা নিয়েছো তাদের মধ্যে দেখবে আলাদা করে একটা এই যে সিচুয়েশনাল বেসড, এরকম সিচুয়েশনাল বেস কোশ্চেন এরকম আলাদা করে কিন্তু একটা পোর্শন পুরোপুরি দেওয়া আছে। সেখানে দেখবে বিভিন্ন রকম সিচুয়েশনাল কোশ্চেন আছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আছে। সেই জায়গাটাও কিন্তু সবাই কমপ্লিট করে যাবে। তোমাকে জায়গাগুলো আমি দেখাচ্ছি যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন ধরছে। দেখো আমরা যদি মোটামুটি দেখি, আমরা কিন্তু দেখেছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সব জায়গা, এই জায়গাটা থেকে সব জায়গায় প্রশ্ন ধরছে, ঠিক আছে। তোমাকে সিচুয়েশনাল বেস কোশ্চেন ধরছে, আমরা সবগুলো বিচার করে বলছি, ঠিক আছে। তোমাকে দেখো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন ধরছে। তোমাকে ওই যে এনইপি, তারপরে ইউজিসি, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন ধরছে। বিভিন্ন কমিশন সম্পর্কে সবগুলোই কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে, না হলে কিন্তু তোমার মানে ইন্টারভিউতে নাম্বারটা কম আসতে পারে, কারণ ইন্টারভিউ খুবই কিন্তু ভাইটাল। ওকে, আমরা এই জায়গাগুলো কিন্তু মোটামুটি দেখেছি যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন ধরছে। ওকে, তারপরে গ্রামারের উপরে থেকে প্রশ্ন ধরছে, আরও জায়গাগুলো আমি তোমাদের কোন কোন জায়গাগুলো করে যেতে হবে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করে দেবো, ঠিক আছে। দেখো তারপরে দেখ কোশ্চেন ধরেছে এটাও একটা দেখো সিচুয়েশনাল বেস কোশ্চেন। হ্যাঁ, ইফ ইউ আর আস্কড টু টিচ আ ড্রামা টেক্সট, তোমাকে যদি একটা ড্রামা পড়াতে বলা হয়, হাউ উইল ইউ মেক এ স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড ক্যারেক্টারাইজেশন অ্যান্ড কনফ্লিক্ট, তুমি কীভাবে স্টুডেন্টদেরকে বোঝাবে যে ক্যারেক্টারাইজেশনটাকে কেমনভাবে তাদেরকে বোঝাবে এবং কনফ্লিক্টটা, ক্যারেক্টারের মধ্যে কনফ্লিক্টগুলো কেমনভাবে বোঝাবে। এটাও একটু চাপের কোশ্চেন ছিল। আমার যে স্টুডেন্টটা মানে এর অ্যাকর্ডিং টু মানে এর অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা তার কাছে কঠিন লেগেছে এবং এই আনসারটাও সে কিন্তু খুব একটা ভালো দিতে পারেনি, মানে কোনো রকমে ওই যে মেকআপ দেওয়া যেটাকে বলে, আনসারটা কিন্তু সে ভালো খুব একটা বলতে পারেনি। এবং আমি এটাও বলবো যে এই প্রশ্নটাও কিন্তু আমাদের গাইড বুকতে কোথাও এটা ছিল না, এটা পাবে না। বাট উপরের প্রশ্নটা বা ওই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখেছো, আশা করি পেয়েছো, ছিল ওর মধ্যে, এটা ছিল না। তো এটা তার কাছে একটু চাপের মনে হয়েছে, কিন্তু সে ওই উতরে গেছে কোনো রকমে, মানে মেকআপ দিয়ে চলে এসছে, ঠিক আছে। নেক্সট তার প্রশ্ন ছিল, আচ্ছা প্রশ্ন আর ছিল না, এইগুলোই ছিল তার প্রশ্ন। তারপরে তার ডেমনস্ট্রেশন হয় এবং কিন্তু এখানে ডেমনস্ট্রেশনে খুব সম্ভবত ভয়েস চেঞ্জ করিয়েছিল, আমার যতদূর মনে পড়ছে ভয়েস চেঞ্জ করেছিল এবং এখান থেকে ডেমনস্ট্রেশন থেকে তাকে আর কোনো কোশ্চেন ধরেনি। কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা দেখেছি ডেমনস্ট্রেশন দেওয়ার পরেও সেখান থেকে কিন্তু প্রশ্ন ধরছে, যেমনটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো কেমন ধরনের প্রশ্ন ধরছো, কোন জায়গা থেকে। তো এই প্রশ্নগুলো কিন্তু এই ক্যান্ডিডেট নাম্বার আমরা 5 যার করলাম, এর ধরেছে ইন সার্ভিস একজন, এবং এই প্রশ্নগুলো তাকে ধরেছে। আমরা তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর যে গাইড বুকের কথা আমি বলছিলাম, গাইড ই বুকের কথা, সেটা হচ্ছে এটা আমাদের SLST ইন্টারভিউ গাইড বুক। তোমার ইন্টারভিউয়ের জন্য বেস্ট বুক আমি বলবো। তোমরা যারা অলরেডি কালেক্ট করেছো খুব ভালো করে এখান থেকে প্রিপারেশান করো, আমি বারবার বলছি। আর তোমরা যারা জানো, সকলে যারা জানো না, নতুন যারা, তাদের জন্য এটা তোমাদের ইন্টারভিউকে অনেকটা হেল্প করবে, অনেকটা এগিয়ে রাখবে। তোমরা চাইলে এটা নিতে পারো। এখান থেকে তোমার 80 থেকে 90%, 80 থেকে 90% কভার হয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। আর এটার প্রাইস আছে 199। যাদের নেওয়ার দরকার হবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে আমাকে মেসেজ করলে সব রকম ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর সঙ্গে আমি তোমাদের বলবো চ্যানেলটাকে ফলো করো, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও, ফেসবুক গ্রুপ আছে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত রকম আপডেট দেওয়া হবে, ক্লিয়ার, বা দেওয়া হচ্ছে। আর তোমরা যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ, এই বুক তোমাদের জন্য চাইলে তুমি নিতে পারো, তোমার অনেকটাই হেল্পফুল হবে, ইন্টারভিউতে তোমাকে এগিয়ে রাখবে অনেকটাই। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণে নিজের প্রিপারেশানটা খুব ভালো করে চালিয়ে যাও, আর কোনো রকম আপডেট পেলে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, ঠিক আছে। চলো, পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ফাইনালি, এবং এখানে শেষ করছি আমরা আজকের ভিডিও।